কালকে কিন্তু আবারও কেনাকাটা করে চলে এসেছে এরকম 2 ব্যাগ। কেনাকাটা শেষ হচ্ছে না জানো। আর এই শাড়িটা কিন্তু আমার ঢাকায় জামদানি, আমি তোমাদের বললাম দুর্গাপুজো লাগে না আমার কাছে। আমার মেয়ের শাড়িটা কিন্তু পুরোটাই এরকম, এই যে খুব সুন্দর লাগছে, কালারটা টকটকে লাল তো ভালো। আজকের এই ব্লগের শুরুতে আর ইন্ট্রো দেওয়ার আগে তোমাদের কিছু কমন প্রশ্ন আছে, তারই আমি আজকে রিপ্লাই দেব। এই প্রশ্নটা কিন্তু বারে ঘুরে ঘুরে আসে, মানে 10 জনের মধ্যে 20 জনের মধ্যে এই প্রশ্নটা কিন্তু একদমই কমন থাকে সবসময়ের জন্য। মানে যেখান থেকে আমি ইউটিউব জীবনে এসেছি সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা বারে ঘুরে ঘুরে আসছে। বেশ, তোমরা যে কমেন্টটা বারবারই করতে থাকো সেটা হচ্ছে আমার ঠাকুরের সিংহাসনকে নিয়ে। ঠাকুরের সিংহাসনটা নিয়ে অনেকেরই আপত্তি, যেটা আমি ডাইনিংয়ে রেখেছি সেটা অনেকেই পছন্দ করছে না, কিন্তু কি করবো বলো, আমাদের কাছে কোনো উপায় নেই। যদি কোনো উপায় থাকতো, কেউ কখনো চায় না আমাদের ডাইনিং যেখানে আমরা খাওয়া দাওয়া করি সেখানে আমি ঠাকুরের সিংহাসন রেখে দিই, কিন্তু যখন মানুষের কাছে উপায় না থাকে তখন কিচ্ছু করার নেই। 750 স্কোয়ার ফিটের মধ্যে একটা ফ্ল্যাট, তার মধ্যে রয়েছে 2খানা বেডরুম, 2টো কমন বাথরুম, একটা ছোট্ট ব্যালকনি, একটা ওপেন কিচেন, আর লিভিং কাম ডাইনিং রুমের মধ্যে কিন্তু সমস্ত জিনিস আমাকে ওখানেই গুছিয়ে রাখতে হয়েছে। এক্সট্রা কোনো জায়গা নেই যেখানে আমি ঠাকুরের সিংহাসনটা রাখতে পারি। রাখতে পারলে তো আমারই ভালো হতো, তাই না বলো? ঠাকুরের সিংহাসন সবাই চায় একটু আলাদা থাকে। ভগবান সর্বদা সব জায়গায় কিন্তু বিরাজ করেন, তুমি কোথায় রাখছো তাকে সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, তুমি কিভাবে রাখছো সেটা ইম্পর্টেন্ট। এমন এমন ঘর আছে না, একটা ঘরের মধ্যেই পুজো, রান্না, খাওয়া দাওয়া সবটাই কিন্তু তারা একটা ঘরের মধ্যেই করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবদাস ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7টা। এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে সকালে মানে ভোরবেলা উঠে সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর এখন তো কোনো কাজ ছিল না, এখন বিছনাটা শুধু একটু গুছিয়ে নিলাম। ভোরবেলা বিছনা গুছাতে ইচ্ছা করছিল না, তাই জন্য ভাবলাম ঘরের কাজ হয়ে গেছে, একটু বেলার দিকে বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে স্নানে যাবো, পুজো সারতে হবে। দেখো কালকে কিন্তু আবারও কেনাকাটা করে চলে এসেছে এরকম 2 ব্যাগ। কেনাকাটা শেষ হচ্ছে না জানো তো। কোথায় ঘুরতে যাব, কত ঠাকুর দেখবো না দেখবো তার কোনো ঠিক ঠিকানা থাকে না, কিন্তু কেনাকাটাটা কিন্তু আমাদের ভরপুর হওয়া চাই দুর্গাপুজো আসলে। তা চলো আবার কি কি কেনাকাটা করেছি সবটাই তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো। আগে সকালের পুজো দিয়ে নিই, সমস্ত কাজ গুছিয়ে নিই, তারপরে ধীরে সুস্থে তোমাদেরকে দেখাবো। নিজের জন্য তো অবশ্যই আছে, আর তার সাথে আর কাকার জন্য কেনাকাটা করেছি সবটাই তোমাদের সাথে পরে একটু একটু পরে শেয়ার করছি। তা চলো এখন স্নান করি। তোমাদের বলেছিলাম না যে দুর্গাপুজো মানে আমার একটা ঢাকাই জামদানি হবে না, এটা কোনোদিন হতেই পারে না। তাই কালকে কিন্তু নিজের জন্য একটা ঢাকাই জামদানি নিয়ে চলে এসেছি। আর কালকে তোমাদের সাথে কিছু কেনাকাটা শেয়ার করিনি, কেন এক দোকান থেকেই কেনাকাটা করি তো, ওই জন্য ভাবলাম রোজ রোজ এক দোকানে আর কি তোমাদের সাথে শেয়ার করবো। কেনাকাটার পরে যা যা কিনেছি সবটাই তোমাদের ধীরে সুস্থে বাড়িতে বসে দেখাবো। সেই দোকানে গেলে কথা বলতে পারি না, কিছু না, ওই জন্য ভাবলাম কালকে আর কিছু যাওয়াটা দেখাইনি, বাড়িতে এসে তোমাদেরকে আমি সবটাই দেখাবো। তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আমার ভগবান আমার মাথার উপরে যেই ছাত্রকে দিয়েছে তার জন্য ভগবানকে যতবার ধন্যবাদ জানাবো ততই কম বলা হবে। যেভাবে রেখেছে, যেই পরিস্থিতিতে রেখেছে, তাতে আমরা খুব সুখে আছি, খুব শান্তিতে আছি, ভালো আছি বলতে পারো। একটা সময় গেছে একটা সিংহাসন কেনারও পয়সা ছিল না জানো তো আমাদের কাছে। বেড়ার ঘর ছিল, তার মধ্যে দড়ি টানিয়ে ছোট্ট একটা সিংহাসন রেখে তার মধ্যে করেই পুজো করতাম। ওই একটা ঘরেই ছেলেমেয়েও ছিল, রান্নাবান্না সমস্তটাই কিন্তু একটা ঘরের মধ্যেই করেছি একটা সময়। পুজো সেরে চলে এসেছি দেখো রান্নাঘরে। এতক্ষণ সবজি কাটছিলাম, পুজো দিয়ে উঠে রান্নাঘরে আসেনি, রান্নাঘরের আগেই সবজিটা কেটে নিয়েছি। ছেলে চলে আসবে 11টার সময়, তাই ওর জন্য একটু টিফিন বানাবো, নিজে একটু সকালে একটু ব্রেকফাস্ট তো করতেই হবে। তাই জন্য দেখো আটা একটু মেখে নিয়েছি, আটার মধ্যে কিন্তু কিচ্ছু দিইনি। আর একটু সবজি করবো, একটু পরোটা করবো আর একটু সবজি করবো, এটা কিন্তু আটা, ময়দা না। তো চলো সবজিটা করার জন্য আমি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো অল্প করে। এই যে এখানে সবজি কেটেছি, আলু, পটল আর কুমড়ো, আর কাঁচা লঙ্কা রয়েছে। শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু কালো জিরে। কালো জিরে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা সবজিটা আমি দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, নুন, এবার একটু
জল দিয়ে দেবো অল্প করে। দেখো এবার ঢেকে দেবো, সবজিটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি পরোটার লেচিগুলো কেটে নেবো। স্যামকে একটা রুটি দিয়ে দেবো আর আমরা একটু পরোটা করে নেবো। এর জন্য এর মধ্যে না কিছু মেশাইনি, নাইলে একটুখানি মিষ্টি একটু নুন তো অবশ্যই দিতাম, কিন্তু স্যামকে খাওয়াবো বলে ওই জন্য আমি নুন টুন কিচ্ছু দিলাম না। নুন চিনি তো ওদের জন্য একদমই ভালো না, ওই জন্য আমি নুন চিনিটাকে আজ পর্যন্ত কোনো দিনই দিইনি। আমাদের স্যামের জন্য 2টো রুটি করবো আর আমার জন্য আর বাবুর জন্য 4টে পরোটা ভেজে নেবো সাদা তেলের মধ্যে। যে কথাটা তোমাদের বলছিলাম, বলতে বলতে সেই জায়গায় থেমে গেছি। মানে কথা বললে তো আর থামতে ইচ্ছা করে না, মানে একটার পর একটা বলতেই থাকি। ভগবানকে তুমি কোথায় রাখছো না, সেই জায়গাটা ইম্পর্টেন্ট না, তুমি কিভাবে রাখছো, কিভাবে তাকে মানে সেবা দিচ্ছ, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট, জানো তো। ভগবান চায় ভক্তের ভালোবাসা, আর কিছুই চায় না। অনেকে দেখবে রাজপ্রাসাদ করে ভগবানকে রাখে, কিন্তু আদৌ ভগবানের সামনে বসা আর ঠাকুরকে ডাকা আর 3 বেলা সেবা দেওয়া তাদের কাছে কিন্তু সময় থাকে না। ওতে কি ভগবান সন্তুষ্ট হয়? তুমি কুঁড়ে ঘরে থেকেও কিন্তু ভগবানকে সেবা করলে ঠিক মতন মন দিয়ে, সেখানেই কিন্তু ভগবান সন্তুষ্ট থাকে। আমি সবসময় চেষ্টা করি, আমি বলবো না, আমরা দুজনেই সবসময় চেষ্টা করি আমার ঠাকুরঘর ডাইনিংয়ে করাতেই আমরা কিন্তু খুব এঁঠোকাটা মেনে চলি। যখন আমরা খাওয়া দাওয়া করি তখনই কিন্তু খাবার বেড়ে আমি রান্নাঘর থেকে নিয়ে যাই, ওখানে কিন্তু কোনো রকম এঁঠোকাটা আমি রাখতে চাই না। যে কোনো ধরো অনুষ্ঠান পড়লো বা কোনো মানুষজন আসলো তখন রান্নাঘরে প্রচুর রান্নাবান্না করি, তখন মাঝে মাঝে ওখানে রেখে আসি, কিন্তু আমাদেরও ভীষণ খারাপ লাগে জানো তো। কিন্তু বললাম না, অল্প জায়গার মধ্যে থাকতে গেলে আমাকে সবটাই তো ম্যানেজ করে চলতে হবে, তাই না। এখন হাজার চেষ্টা করলেও তো আমরা ফ্ল্যাটটা চেঞ্জ করতে পারবো না, বা ঠাকুরের সিংহাসন আলাদা করে তৈরিও করতে পারবো না। ওই জন্য আমাকে যেভাবে আছে ঠাকুর আর যেরকমভাবে আছে আমাকে শুধু এঁঠো কাটা মেনে নিয়ম নিষ্ঠা করে আমার ঠাকুরের পুজোটা দিতে হবে, ব্যাস এইটুকুই শুধু জানি, আর কিছুই জানি না। রুটি পরোটা সব কিছু বেলে একদম গুছিয়ে নিয়েছি, তাহলে ভাজতে একটু সুবিধা হবে। একটা একটা করে বেললেই আর ভাজতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর বেশি তো করছি না, 2টো রুটি আর 4টে পরোটা ভাজবো, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট। আজকে রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করব না, একদম ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করব। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তা সবসময় একই রকম ব্লগ দেখতে তোমাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগে না। ওই জন্য দুর্গাপুজো আসছে আসছে এটা ভেবেই যেন আনন্দে মনটা ভরে ওঠে। আবার পুজো চলে আসলেই আবার মনটা কষ্টে ভরে উঠবে, মা চলে যাবে, আবার মায়ের জন্য একটা বছর অপেক্ষা করে থাকতে হবে। তা পুজোর যে কটা দিন বা 1 মাস আগে থেকে যেই আনন্দগুলো আমরা ভোগ করি, তাতে একটা বছর থাকার জন্য যথেষ্ট কিন্তু, তাই না বলো। তাহলে শুক্রবারের সকালের ব্রেকফাস্ট কিন্তু বানানো আমার একদম হয়ে গেছে। কুমড়ো, পটল, আলু, কালো জিরে, ধনেপাতা দিয়ে কিন্তু একটা সবজি বানিয়ে নিয়েছি, আর রয়েছে আটা দিয়ে পরোটা, ব্যাস। ছেলের জন্য গুছিয়ে রেখে দিয়ে টিফিনটা তারপরে আমি খেয়ে নেবো। খাওয়ার আগে স্যামকে একটু খাইয়ে দিই চলো। বাবুর পরোটাগুলো কন্টেনারে ভরে রাখি, নাহলে তো আবার ঠান্ডা হয়ে যাবে ও আস্তে আস্তে। আজকে তো টিফিন নিয়ে যায়, নিয়ে এসে খাবে। আমার একটা বড় পরোটা আর একটা মিনি পরোটা কিন্তু আমি নিয়ে নিলাম, ছেলের জন্য 3খানা রাখলাম, ও তো খাবে না। তাও রেখে দিই। স্যামের খাবার কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি, ওকে খাইয়ে দিই তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। 9টা 15 বাজে। নিজের জন্য ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, খিদেও পেয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কালকে কি কি কেনাকাটা করেছি। চলো খাওয়া দাওয়া করে চলে এসেছি, সকালে ব্রেকফাস্ট কি কি কালকে কিনেছি চলো তোমাদের চলো দেখে। আজকে নিচে বসেই দেখাই। নিচে বসে পড়েছি একদম আরাম করে। উপরে বসলে না বারেবার মানে ভীষণ কষ্ট হয় ভিডিওটা শ্যুট করতে গেলে, তো মানে অনেকবার করে কিন্তু আমাকে নিচে নামতে হয়, অনেকবার করে আবার উপরে উঠতে হয়। ওই জন্য ভাবলাম নিচেই থাক, বিছনাটা তাতে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। চলো কী কী কেনাকাটা করছি তোমাদেরকে একদম। আর পাখা বন্ধ করে কিন্তু একদমই থাকা যাচ্ছে না, কিন্তু পাখা চালিয়ে কিন্তু আবার ভিডিও শ্যুট করাও যায় না, খুবই কষ্ট। মানে সব দিকে জ্বালাই, দিকে ঘেমে দেখো না পুরো নাইটি ভিজে গেছে। আমার মেয়ের শাড়ি দিয়ে তোমাদের দেখাবো।
মেয়ের কিন্তু কেনাকাটা এরকম ধরনের শাড়ি চাইছিল, সেই জন্য আমি একটা নিয়ে এসেছি। এখন কিন্তু এসে ও নিজের মতন করে কেনাকাটা করবে। তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলাম মেয়ে নাতির জন্য কেনাকাটা করনি না, কবে করবে। তো ওদের জন্য কেনাকাটা ওরা এসেই করবে বলেছে, তাও আমি নিয়ে চলে এসেছি। ও বলেছে একটা মা একটা ঢাকাই জামদানি আনবে ব্লাউজ পিস সমেত। তা সেরকম ব্লাউজ পিস সমেত আমি যেই দোকান দিয়ে নিই সেরকম একটা ভালো ছিল না। তা লাল সাদা নেবে বলেছিল, তাই জন্য আমি এই লাল সাদা একটা নিয়ে এসেছি। এই যে ব্লাউজ পিস, এই শাড়িগুলো কিন্তু এখন উঠেছে জানো তো, এই ঢাকাই জামদানিগুলো পুরোটা লাল আর পাটটা শুধু সাদা। শাড়িটা ঠিক দেখতে কিন্তু এরকম, পুরোটা ভাঁজ করলাম না, হাফটাই করলাম, তাহলেই বুঝতে পারবে। এই যে এটা আঁচল, আর এটা কিন্তু শাড়ির ভেতরে যে অংশটা থাকে কুচি টুচিগুলো এটাই পরবে। পাড়ে শুধু একটা, পুরো শাড়িটা কিন্তু প্লেন। এটা এমনি পরবে বলেই আমি একটু পছন্দ করে নিয়ে এসেছি। এখনও কিন্তু ওর কেনা বাকি আছে। ও শাড়িও নিতে পারে, আবার সালোয়ার স্যুটও নিতে পারে, বা জিন্স নিতে পারে, টপ নিতে পারে। ওর কোনো ঠিক ঠিকানা নেই। ও বাজার কলকাতা থেকেই কেনাকাটা করবে। যদি শাড়ি নেয় তাহলে কালীগঙ্গা থেকে শাড়ি নিয়ে আসবে। কেমন লাগছে এই শাড়িটা কমেন্ট করে কিন্তু জানিও। এখন তো ব্লাউজ পিস বানিয়ে দেবেও না। আর এটা কিন্তু ব্লাউজটা কিন্তু কাস্টমাইজ করে বানাতে হবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। প্রচন্ড গরম লাগছে, তাই জন্য চুলটা কিন্তু একদম উপরে তুলে নিয়েছি। আর এই শাড়িটা কিন্তু আমার ঢাকাই জামদানি শাড়ি, তোমাদের বললাম দুর্গা পুজো লাগে না আমার কাছে, তাই এই শাড়িটা আমি নিজের জন্য নিয়েছি। আর আগের শাড়ির দামগুলো তোমরা বলেছো যে আমাদেরকে বলতে, তাহলে তোমাদের একটু সুবিধা হয়। এই দেখো, আমার জন্য এই ঢাকাই জামদানিটা নিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু আঁচল। এই ডিজাইনটা আমার একটু ইউনিক, মানে নতুনত্ব লাগলো শাড়িটা। এই যে শাড়িটার ভেতরটা কিন্তু পুরো অল ওভার এরকম কলকাতার মতন করা রয়েছে কাজ। পাটটা সবুজ আর হলুদের মধ্যে রয়েছে, আর পুরো বডিটা তো রানী কালারের মধ্যে রয়েছে। এই ঢাকাই জামদানিটা আমার একটু নতুনত্ব লাগলো, সেই জন্য আমি ডিজাইনটা নিলাম। এই ডিজাইনে আমার কিন্তু এর আগে পরা নেই। কেমন লাগলো শাড়িটা কমেন্ট করে জানিও। আঁচলটা কিন্তু খুবই সুন্দর। আমি শাড়ির দামগুলো তোমাদের লাস্টে একটু বলে দিচ্ছি। আমার শাড়িটা দেখালাম, চলো আর একটা শাড়ি ঢাকায় কিনেছি, এটাও তোমাদেরকে দেখছি। এই একটা ঢাকায় কিনেছি, এটা পুরোটাই এরকম। কেমন লাগলো তিনখানা ঢাকাই শাড়ি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। দামগুলো তোমাদের বলছে। তাই দেখো, দুখানা লেগিংস নিয়েছি, সাদা কালো। সাদা কালো লালটা ঘরে থাকলে দেখবে অনেক কিছু কুর্তির সাথেই কিন্তু পরা যায়, সাদা কালোটা সবটার সাথেই যায় আর কি। আর এই যে উপটান একটা পাউডার নিয়ে চলে এসছে, এটা ফেস প্যাক। গুড ভাইজের একটা উপটান পাউডার নিয়েছে, এটা মুখে মাখবো, পুজো আসছে না সামনে, একটু তো পরিষ্কার মানে ঝকঝকে হতেই হবে। আর দেখো লাইট একটা রাইস ময়শ্চারাইজার নিয়ে এসছি মামা আর্থের। ব্যাস এই কেনাকাটা হয়েছে। তিনখানা শাড়ি নিয়ে এসছি মোট। মনা যেটা নেয় নেবে, মনা কিন্তু এটা নেবেই। এখন এটা দেখি পরে। চলো, কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই শাড়িটার দাম নিয়েছে 1300 টাকা। এই ঢাকাইটা, এটা 1300 টাকা নিয়েছে এই ঢাকাই শাড়িটা। এই একটা, আর এই শাড়িটা কিন্তু খুব একটা দাম নেয়নি, এটা 850 টাকা বলেছিল, 800 টাকা দিয়েছে এই শাড়িটা। মনা এটাই পছন্দ করেছে, আর মনার কথা মতন কিন্তু মনা দেখে পছন্দ করেছে, আমাদের ফোনে মানে ছবি পাঠিয়েছিল। এটা দেখার পরেই মনা বলেছে আমাকে এই লাল সাদাটা এনে দিতে হবে। তাই এটা আবার ওর জন্য নিয়ে এসছে। আমার কিন্তু খুব একটা পছন্দ হয়নি, তোমাদের বললাম নিতাম না, কিন্তু ওর জন্য যেখানে নিয়ে এসছে সেখানে একটা ফেস লসের ব্যাপার আছে না, সেই জন্য আমি এটা নিতে বাধ্য হয়েছি। নাহলে মেয়েকে এটা দেওয়ার আমার একদম ইচ্ছা ছিল। আর এই যে
এটা আমার জন্য তো নিয়েছে, তোমাদেরকে দেখালাম। এই শাড়িটার দাম নিয়েছে, এটা 3000 টাকা নিয়েছে। আর আগে যে দুটো শাড়ি নিয়েছিলাম, একটা যে লাল তসরের মধ্যে, ওটা মনে হচ্ছে 2600 কি 2300 এরকমই নিয়েছে, আমার অতটা খেয়াল করছে না। আর যেটা মাধোয়ালি সিল্ক যে শাড়িটা নিয়েছি, সেই শাড়িটা নিয়েছে 3300 টাকা, ওটাও 3300 এরকমই দাম নিয়েছে, না 3500 টাকা এরকমই দাম নিয়েছে। অত খেয়াল নেই, সেই কেনাকাটা হয়েছে। আর কুর্তিটা নিয়েছিল 900 টাকা। সবগুলোর দাম তোমাদেরকে বলে দিলাম আজকে। চলো, সব কিছু মিলিয়ে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। শাড়ি তোমাদের কাছ থেকে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে ডিজাইনটা কতটা সুন্দর শাড়িগুলোর। এই দেখো, কলকার মধ্যে দেখো এরকম কিন্তু মেরুন কালার, হলুদ, তারপরে গোল্ডেন কালারের মধ্যে এরকম কলকা রয়েছে। পুরো শাড়িটা দুপারেই কিন্তু এরকম, আর ভেতরটা পুরো কিন্তু এরকম কলকা পুরো শাড়িটা। কাছ থেকে না দেখালে না ভালো করে বোঝা যায় না শাড়িগুলো। তো চলো, এবার আঁচলটা তোমাদেরকে, আঁচলটা কিন্তু ঠিক এরকম আঁচল, ভেতরটা কিন্তু এরকম লাগছে। আর দেখো শাড়ির দামটা, আমার মেয়ের শাড়িটা কিন্তু পুরোটাই এরকম। এই যে খুব সুন্দর লাগছে, কালারটা টকটকে লাল, তো ভালো লাগছে বেশ শাড়িটা। এগুলো গুছিয়ে নিই। আর আজকে সকাল থেকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আজকের ব্লগটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।